সো আমরা যদি রক্ত নিয়ে এরকম একটা টেস্ট টিউবের মধ্যে রাখি এবং রেখে আমরা যদি সেন্ট্রিফিউগাল মেশিনের মধ্যে যদি ঘোরাই, সেন্ট্রিফিউগাল মেশিন যেটা করবে যে এখানে যার গ্র্যাভিটি বেশি, সে মানে যার যে ভারী বেশি সে নিচে তলানি হিসেবে জমে যাবে। তো আমরা যদি একটা টেস্ট টিউবের মধ্যে রেখে এরকম লাটকে রাখি তাহলে দেখা যাবে যে নিচে অংশে এখানে আমাদের লাল যে রক্তকণিকাগুলো নিচে এরকম জমে যাবে। আমরা যদি 100 মিলিমিটার দৈর্ঘ্যের এরকম একটা টেস্ট টিউব নেই তাহলে দেখা যাবে 45% হচ্ছে এখানে আমাদের এরকম রেড ব্লাড সেল এবং উপরে একটা হলুদ 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 এখানে কিছু, এখানে হলুদ না সরি, এখানে সাদাটে এখানে কিছু সেল দেখা যাবে। সো এই যে কোষ হচ্ছে 45% আর বাকি 55% হচ্ছে একদম লিকুইড, তরল পদার্থ। এই তরল পদার্থটার নাম আমরা দিয়েছি প্লাজমা। আর এই যে বাকি যে অংশটুকু এটা হলো আমাদের সেলুলার পোর্শন। তো এই সেলুলার পোর্শনে থাকে মূলত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা নামে 3 ধরনের রক্তের কোষ। সো ডানের ছবিতে দেখা যাচ্ছে এখানে এই যে রেড ব্লাড সেল দেখতে কয়েনের মতো, আমরা যেরকম টাকার যে কয়েন আছে কয়েনের মতো দেখতে, এই রেড ব্লাড সেল গোলাকার চ্যাপ্টা কয়েনের মতো। আর এই যে বড় আকারে দেখা যাচ্ছে তাকে বলা হয় শ্বেত রক্তকণিকা। তো এই শ্বেত রক্তকণিকা এখানে দেখা যাচ্ছে যে মাঝখানে যে নীল বড় 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 এটা হচ্ছে নিউক্লিয়াস, বা আমরা যাকে জানি একটা সেলের হেড অফিস, একটা সেলের সেন্টার। এখানে বিভিন্ন টাইপসের এই যে কিডনি আকারের নিউক্লিয়াস এগুলো সব হচ্ছে যে শ্বেত রক্তকণিকা। আর এই যে বড় কোষ দেখা যাচ্ছে এখানের মধ্যে, আর কিছু কোষ দেখা যাচ্ছে এদেরকে আমরা বলি অনুচক্রিকা বা প্লেটিলেট। এই যে প্লেটিলেট এখানের মধ্যে এই যে ব্লু প্লেটিলেট, এটা হচ্ছে ছোট 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 বলে অনুচক্রিকা। সো আমরা একটু দেখি যে প্লাজমাটা আমরা জিনিসটা কি, বা এখানের ভিতরে কি কি জিনিসপত্র থাকে, এরপর আমরা সেই জিনিসগুলো আবার ব্যাখ্যা করব। আমরা একটু দেখে আসি। The largest component of blood is plasma, a yellowish liquid that is 90% water. Plasma carries suspended blood cells and other substances. Nutrients that pass from the digestive system into the body are transported in the blood plasma. These nutrients include glucose, amino acids, vitamins, minerals, and fatty acids. In the plasma of the blood that enters the kidneys are waste products from body tissue. The kidneys process blood by filtering waste products such as urea, uric acid, and creatinine out of the blood plasma and into the urinary system. Plasma also transports electrolytes, components of the immune system, enzymes, and hormones, and it maintains homeostasis by releasing heat. সো এখানে আসলে যে কথাটা বলতে চাইলো যে আমাদের এই যে প্লাজমা যেটা খুব লিকুইড যে পোর্শনটা, তো সেক্ষেত্রে যত রকম নিউট্রিয়েন্টস আছে আমাদের, আমরা যেই কার্বোহাইড্রেট জাতীয় খাবার যখন খাই তার এন্ড প্রোডাক্ট, তার শেষ পর্যন্ত সে হয়ে যায় গ্লুকোজ। যদি প্রোটিন খাই সে শেষ পর্যন্ত হয়ে যায় অ্যামাইনো অ্যাসিড। আমরা যে চর্বি খাই সেটা শেষ পর্যন্ত হয়ে যায় ফ্যাটি অ্যাসিড। তো আমাদের এরপর আমরা কি লাগে, আমাদের ভিটামিনস লাগে, আমাদের বিভিন্ন মিনারেলস লাগে। সো আমাদের গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, মিনারেল এই সবগুলো ট্রান্সপোর্ট করে করে টিস্যুতে মানে কলাতে নিয়ে যায় এই প্লাজমা, সে পরিবহন করে নিয়ে যায়। তারপরে এই যে আমাদের অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো পরিবহন করে, এটাও তার একটা গুরুত্বপূর্ণ কাজ। তারপরে তবে এখানের মধ্যে অক্সিজেন পরিবহনের ম্যাক্সিমাম কাজটা করে মূলত লোহিত রক্তকণিকা, কিছু অংশ ডিজলভ এখানে মিশ্রিত অবস্থায় পরিবহন হয়। কার্বন ডাই অক্সাইডের আবার ম্যাক্সিমাম সে পরিবহন করে ডিজলভ অবস্থা, মানে এখানে মিক্স হয়ে কিছু পরিবহন হয়। তারপরে সে বিভিন্ন রকমের যে আমরা বর্জ্য পদার্থ যেগুলো আছে সেগুলো পরিবহন করে সে কিডনিতে নিয়ে আসে এবং কিডনির ছাঁকন প্রক্রিয়ায় সে বর্জ্য পদার্থগুলোকে বডি থেকে বের করে দেয়। এটা ছাড়াও সে হচ্ছে বিভিন্ন রকমের ইলেকট্রোলাইট, তারপরে এনজাইম, হরমোন, হ্যাঁ, আর অনেক কিছু সে পরিবহন করে। সো
আমাদের এই যে প্লাজমা, আমরা লিকুইড যে পোর্শনটা, সেই লিকুইড পোর্শনটার প্লাজমার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্লাজমা প্রোটিন বা প্লাজমার মধ্যে যে আমিষ থাকে। এই প্লাজমা প্রোটিনগুলোই মূলত তোমার বিভিন্ন হরমোন, ফ্যাটি অ্যাসিড এগুলাকে ট্রান্সফার করে রক্তে। এই প্লাজমা প্রোটিনগুলো এরা প্রোডাকশনের মেইন যে সাইট সেটা হচ্ছে যকৃৎ, লিভার। এই লিভার থেকে মূলত প্লাজমা প্রোটিনগুলো নিশ্চিত হয়। সো যদি দেখা যায় কারো লিভার ডিজিজ হয়েছে, তখন তাদের এই প্লাজমার মধ্যে প্রোটিনের অংশটুকু কমে যায় বা প্রোটিন সিক্রেশন তার অফ হয়ে যায়। আমরা একটু সামারি করি, নাহলে পরে যা পড়ছে সেগুলো আবার আমরা ভুলে যাব। বুঝেছি, সামারি করে আসি চলো। সো আমাদের এখানে সায়েন্সের ক্লাস নাকি তোমরা? সায়েন্সের ক্লাস থাকলেও তোমাদের কিছু জিনিস মুখস্থ করতে হবে এখানে, কারণ এখানে তো কিছু জিনিস বোঝার আছে, আর কিছু তথ্য তো মুখস্থ করা লাগবে। সো তুমি সায়েন্সের বলেই বুঝলে হয়ে যাবে বিষয়টা এমন না। বিসিএস এর এখানে তো বোঝার কোশ্চেন আসেই, এখানে যেহেতু এমসিকিউ নির্ভর একটা পরীক্ষা, তো অনেক কিছু আছে যেগুলো মুখস্থ করতে হবে। ওকে, আমরা দেখি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, ওয়েট যদি তার 70 কেজি হয় মোটামুটি, সো তার বডিতে তোমার ব্লাড থাকে 5 থেকে 6 লিটার। গিভেন ওর বডি ওয়েট হচ্ছে 70 কেজির মতো, 5 থেকে 6 লিটারের মতো রক্ত থাকবে। তো আমরা বলতে পারি যে তার টোটাল যে ওয়েটের 8% এর মতো, টোটাল ওজনের 8% সবার বডিতে থাকবে না। তাহলে যার ওজন হচ্ছে যে 50 কেজি, সো 50 এর 8% সমান যত হয় কতটুকু? সো 58% হবে 40 4 লিটার। ওর রক্ত 4 লিটার থাকবে। তো তোমরা কি পিএইচ কি জিনিস তোমার পড়ানো হয়েছে? পিএইচ কি জিনিস বুঝো কিনা? জি ভাইয়া বুঝি। ওকে, সো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যে নেগেটিভ লগারিদম তাকে বলে পিএইচ। এই রক্তের পিএইচ হচ্ছে যে 7.35 থেকে 7.45। এই তথ্যগুলো হচ্ছে যে টিএম, ঠাডা মুখস্থ, মানে তোমাকে এটা মুখস্থ জানা লাগবে। পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। তাহলে আমাদের রক্ত কেমন, অম্লীয় নয় ক্ষারীয়? ক্ষারীয়। ক্ষারীয় এটা। সো এখন আসো তাপমাত্রা। আমাদের রক্তের যে তোমার তাপমাত্রা, এটা হচ্ছে 36 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড। সেন্টিগ্রেড কিন্তু ফারেনহাইট না, ফারেনহাইটে করলে এটা আরো বেশি হবে, 7% লাগে আছে এরকম। তোমার কিছু এদিক সেদিক হতে পারে। এখন আসো তোমার রক্ত, আমরা যদি এটা পানির সাথে, পানির আপেক্ষিক গুরুত্বের সাথে তুলনা করি, তাহলে পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে বেশি, পানির চেয়ে ভারী। তো রক্ত আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065। বোঝা যাচ্ছে রক্ত হচ্ছে পানির তুলনায় ভারী। তো রক্ত যেহেতু এখানে কিছুটা সল্ট আছে, তো এটা খাইতে কিছুটা একটু নোনতা টাইপের। এবং পৃথিবীর এখনো অনেক দেশেই মানুষ শক্তিশালী হওয়ার জন্য আরেকজন মানুষের রক্ত পান করার ঘটনা আছে, যদিও এটা খুবই রিস্কি একটা তোমার অভ্যাস। এখন আসলে রক্তের উপাদানগুলো, তো আমরা যদি একটা যেটা বলছিলাম, সো টেস্ট টিউবের মধ্যে যদি রক্ত রাখি আমরা, দেখা যাবে এখানের মধ্যে এই যে 45% আমাদের এটা হয়ে যাবে সেল। আর এই যে এখানের মধ্যে যে পানি লিকুইড অংশ জমবে, এটা হচ্ছে যে 55%। এটার নাম দিয়েছি আমরা প্লাজমা। এই প্লাজমা হচ্ছে লিকুইড অংশ থাকে এখানের মধ্যে। সেলের মধ্যে এখানের মধ্যে 3 রকমের সেল, সো রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এবং অনুচক্রিকা বা প্লেটলেট, এই 3 প্রকারের সেল থাকে। এবং প্লাজমার মধ্যে কি কি থাকে? এই যে প্লাজমা লিকুইড পোর্শন, এই প্লাজমার মধ্যে তার ম্যাক্সিমাম যে কম্পোনেন্ট, সেখানের মধ্যে থাকে ওয়াটার থাকে মোটামুটি 91 থেকে 92%।
তার মানে আমাদের রক্তের প্লাজমার যে মেইন জিনিসটা হচ্ছে পানি, আর বিভিন্ন দ্রবীভূত যে কঠিন পদার্থ থাকে এখানে পার্সেন্ট 1-2% এদিক সেদিক, কোথাও 90-91, এটা কোনো সমস্যা না। সো এটা থাকে 9-10%, 8-10%, এটা বিভিন্ন কঠিন পদার্থ। সো এটা হলো সলিড এখানের মধ্যে, আর ওয়াটার থাকে 91-99%। মেইন অংশটা হচ্ছে আসলে পানি। এই যে কঠিন পদার্থ, এই কঠিন পদার্থের মধ্যে বিভিন্ন রকমের জৈব পদার্থ থাকতে পারে এবং অজৈব পদার্থ থাকতে পারে। তো এখানের মধ্যে দুই রকম জিনিস থাকতে পারে, একটা হচ্ছে অর্গানিক, একটা হচ্ছে ইনঅর্গানিক। ইনঅর্গানিক বলতে বিভিন্ন রকমের তোমার সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, বিভিন্ন প্রকারের সল্ট যেগুলো, এটা হচ্ছে 0.9%। আর এটা হচ্ছে আমাদের বাকি অংশটুকু। সো আমরা যদি ধরি সে হচ্ছে মোটামুটি 8-9%, এই অংশটুকু থাকে অর্গানিক। এছাড়া কিছু গ্যাসীয় পদার্থ থাকে। তো এখন আমাদের প্লাজমা যে মেইন যে কাজগুলি করে সেটা হচ্ছে আমরা যা খাবার দাবার খাইতেছি, সো গ্লুকোজ, তারপরে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, তারপরে বিভিন্ন রকমের মিনারেল, তারপরে ভিটামিনস, এগুলো সে ট্রান্সপোর্ট করে। তারপর আমাদের বডিতে যেরকম যে বিভিন্ন রকম বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো সে পরিবহন করে, তারপরে কিডনিতে নিয়ে যায়, কিডনি থেকে ছাঁকন হয় এবং আলটিমেটলি বডি থেকে বের হয়ে যায়। বিভিন্ন প্রকারের তোমার অজৈব পদার্থ, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, এরকম বিভিন্ন প্রকারের লবণ সে পরিবহন করে। প্লাজমার মধ্যে যে বিভিন্ন প্রকারের প্রোটিন থাকে তার মধ্যে ইম্পর্টেন্ট যে কয়েকটার নাম, প্লাজমা প্রোটিন, বা আমরা বলি তাকে রক্ত আমিষ। সো প্লাজমা প্রোটিন, যাকে আমরা বলি রক্ত আমিষ। তো মেইন যে আমাদের প্লাজমা প্রোটিন গুলো থাকে তাদের নামগুলো হচ্ছে, প্রথমটার নামই হচ্ছে ফিব্রিনোজেন, তারপর হচ্ছে প্রোথ্রম্বিন, তারপর হচ্ছে অ্যালবুমিন, তারপর হচ্ছে গ্লোবিউলিন। এই প্লাজমা প্রোটিন গুলোর আসলে মেইন কাজটা কি? আচ্ছা, আমরা যদি কোনো ধরো অভিশ্রবণ তোমাদের পড়ানো হয়েছে, অভিশ্রবণ, ধরো আমরা কিছু কিসমিস আমরা পানিতে চুবে রাখলাম, তাহলে কি হবে? পানিতে রাত্রে করে চুবে রাখলাম, কি হবে তাহলে? ফুলে যাবে। ফুলে যাবে, এটার ভিতরে পানি ঢুকে যাবে, তাই না? তো কিসমিস গুলো পানি ধরে রাখতে পারতেছে ভিতরে, কেন? কারণ কিসমিসের ভিতরে এমন কিছু পদার্থ আছে, যারা আমরা বলি অসমোটিক্যালি অ্যাক্টিভ, এমন কিছু পদার্থ আছে যারা পানি ধরে রাখতে পারবে। আমরা যদি এরকম একটা গোল আলু নেই, একটা গোল আলু নিলাম, মাঝখানে এখানে গর্ত করলাম, সো গর্ত করে এখানে আমরা একটু চিনি দিলাম, সুগার দিলাম, এই গোল আলুটাকে আমরা একটা এখানে একটা বল নিলাম, বলের মধ্যে পানি দিলাম, আমরা বলের মধ্যে আমরা একটু পানি দিলাম, তাহলে কি দেখা যাবে? দেখা যাবে পানি হচ্ছে এই যে গোল আলুকে এখান দিয়া ভেদ করে 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 এখানে এসে পানিগুলো জমা হচ্ছে। তার মানে এইখানে অসমোটিক্যালি অ্যাক্টিভ কিছু পদার্থ ছিল, চিনি ছিল, যেখানে আমাদের পানি ঘনত্ব কম ছিল, এদিকে ছিল পানি বেশি, তার ফলে পানি এদিকে ট্রান্সপোর্ট হয়ে এদিকে চলে আসছে। এটা আমরা বলছিলাম অভিস্রবণ। তুমি যদি এরকম কোন প্রকারের যে খাবার যে বীজ, বিভিন্ন ধরো শিমের বিচি বা এরকম বীজ যদি আমরা যদি শুকনা যদি চুবাই রাখি এরকম পানিতে, দেখা যায় আস্তে 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 সে পানি ধারণ করে ফুলে উঠবে। এই পদ্ধতিটার নাম হচ্ছে অভিস্রবণ। তো আমাদের এই যে প্রোটিনগুলো, মেইনলি অ্যালবুমিন, সে রক্তের আমাদের যে
পানির যে প্রেশার, মানে পানি যে ধরে রাখার যে মেইন রোল, তার 80% রোলটাই সে প্লে করে। তার মানে আমাদের রক্তের যে আমরা যাকে বলি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, আচ্ছা আমরা ইংলিশ টার্মে না যাই, মানে পানি ধরে রাখে সে 80% তোমার কাজ সে করে। সো আমরা যে ধরি এটা হচ্ছে একটা আমাদের পানির পাইপ, মানে রক্ত নালিকা, এটা রক্ত নালী। এই রক্তনালীর মধ্যে দিয়ে তো রক্তগুলো পরিবহন হবে, তাই না? ওকে, ধরো এটা একটা মানুষের, তোমার হচ্ছে যেটা ধরো তার, এটা হচ্ছে তার পা, তাইলে এই পায়ের মধ্যে দিয়ে তার কি আছে, রক্তনালী আছে তার, তাই না? এই যে তার রক্তনালী, এখানে মধ্যে অনেকগুলো রক্তনালী আছে, আমি সেটা এক নাকলাম। ওকে, এখানে এই রক্তনালীর মধ্যে কি আছে, এখানে মধ্যে রক্ত আছে, রক্তের মধ্যে কি আছে, পানি আছে এরকম, এবং অ্যালবুমিন এই পানিটাকে ধরে রাখে। আচ্ছা, আর এগুলো হচ্ছে মাংস, এখানে এগুলো টিস্যু, হ্যাঁ এগুলো হচ্ছে যে টিস্যু। টিস্যু পড়ানো আছে না? টিস্যু পড়ানো আছে, কলা। তাহলে কইবে তুমি ভাই এটা কোন টিস্যু, এটা টয়লেট টিস্যু নাকি এটা ফেসিয়াল টিস্যু? একই না রকমের ভাই, অনেক টিস্যু তো এখনো মনে হয় পড়ানো হয় না নাকি? পড়ানো হয় না? আচ্ছা, আমাদের আম, আম, যে কোনো জীবের, অবশ্যই শুধু আমাদের যে কোনো জীবের, আবার উদ্ভিদেরও, সবারই তাদের, আমরা যেরকম কোনো নন লিভিং পার্টিকেলের ক্ষেত্রে আমরা যে পড়ছিলাম তাদের যে মৌলিক এবং কার্যকরী যে ইউনিটগুলো পড়ছিলাম, সেটা ছিল তাদের অণু, তাই না? অণুকে ভাগ করলে একটা পরমাণু পাওয়া যায়। তো আমাদের এরকম গাঠনিক একক আছে, যে আমরা যে একটা বিল্ডিং বানাই তাহলে অনেকগুলো ইট লাগবে, ইট গুলো হচ্ছে এটা গাঠনিক, এটার ইউনিট, স্ট্রাকচারাল ইউনিট ইট। তো এরকম তোমার জীবকোষেরও, উদ্ভিদ কোষেরও গাঠনিক যে ইউনিট তাকে বলা হয় সেল বা কোষ। তো সেলের মধ্যে আসলে তোমার সেল পড়ানো হয়েছে না? সেলের মধ্যে আমাদের অনেক উপাদান থাকে, যেগুলো দিয়ে আমাদের তার একজনের নিজের ফাংশন আছে। তো অনেকগুলো সেল যখন একই প্রকারের কাজ করে তখন তাকে বলা হয় টিস্যু। তো এক জায়গা থেকে উৎপন্ন হবে একই টাইপসের সেল, তারা সিমিলার টাইপ কাজ করবে, তাদের বলা হয় টিস্যু। যেমন এখানে মাসল টিস্যু, মাংসের টিস্যু থাকে এখানের মধ্যে। আচ্ছা, তাহলে দেখা গেল যদি তোমার কোনো মানুষের, যদি তোমার তার প্লাজমা প্রোটিন উৎপাদন, ধরো কারো লিভারে প্রবলেম হইলো, প্রবলেমের কারণে তার এখানে প্লাজমা প্রোটিন উৎপন্ন হচ্ছে না। আর প্লাজমা প্রোটিন যদি উৎপন্ন না হয়, তাইলে এই যে রক্তের মধ্যে প্লাজমা প্রোটিন তো কম, তাহলে পানি ধরে রাখতে পারবে না, তাই না? তাহলে বলে পানিগুলো কি হবে? পানি তো সে ধরে রাখতে পারতেছে না, পানিগুলো কি হবে? আলটিমেটলি কি ঘটনা ঘটবে? বাইরে চলে যাবে, তাই না? পানিগুলো টিস্যু স্পেসে চলে আসবে, তখন এই লোকে পাগুলো কি হবে? পাগুলো ফুলে যাবে এরকম, একদম এই যে চাপ দিলেই, দেখছো এরকম তোমরা, চাপ দিলে দেখা যাবে এরকম টিপ বসে যাবে এরকম, এখানের মধ্যে সব পানি এসে এখানের মধ্যে ফুলে যাবে। হ্যাঁ, যদি তার প্রোটিন কোনো অসুবিধা না হয়। আরেকটা জিনিস আমরা পড়বো সামনে, আমাদের যে তোমার হচ্ছে যে আমাদের যে হৃৎপিণ্ড, তার যে কাজ সেটা হচ্ছে পাম্প করা, পাম্প করা। তো সে হচ্ছে যে আমাদের বডির নিচের অংশ থেকে রক্ত পাম্প করে, উপর অংশ থেকে রক্ত পাম্প করে। এই পাম্প মেশিনের মাধ্যমে তোমার হচ্ছে যে সেটা পাম্পিং অ্যাকশন, পাম্পের মাধ্যমে সে সব রক্ত এখানের মধ্যে উপরে নিয়ে যাচ্ছে, বডির উপর অংশ থেকে হাঁটে আসে, নিচের অংশ থেকে হাঁটে যায়। তো সে আবার ফুস করে চাপ দেওয়া, আবার এগুলো টিস্যুতে আবার পাঠাতে থাকে সে, কন্টিনিউয়াস। তো এখন হার্ট যদি ঠিকঠাক মতো পাম্প যদি না করতে পারে, সে ঠিক মতো পাম্প করতে পারতেছে না, তখন কি হবে? নিচের দিকে এই পানির প্রেশারটা কি বেড়ে যাবে, পানিটা উপর দিকে পাম্প করতে পারতেছে না, তখন নিচের দিকে পানির প্রেশারটা বেড়ে যাবে। পানির প্রেশার বেড়ে গেলে তখন এর তো চাপে পানিটাও তাও কি হয়ে যাবে, এই ভেসেল থেকে পানিটাও বের হয়ে বাড়ি চলে আসবে। তাও দেখা যাবে মানে সেরকম পাগুলা ফুলে যাবে, এটা মাধ্যাকর্ষণের জন্যই। সো আমাদের আম, এই যে চারটা উপাদান আমরা যেটা বললাম, এই চারটা উপাদানের তারা হাইড্রোস্ট্যাটিক প্রেসার মেনটেন করেছে, আর অনেকগুলো ভূমিকা আছে তাদের। এখন আসলে যে আমরা রক্তের কাজ, ওকে কাজ শেষ। আমরা সেই রক্তের মধ্যে যে বিভিন্ন প্রকারের কোষ থাকে, সে কোষগুলো নিয়ে একটু আমরা পড়ি।
তাহলে আমরা 3 ধরনের কোষ নিয়ে কথাবার্তা বলছি। নাম্বার 1 হচ্ছে রেড ব্লাড সেল, নাম্বার 2 হচ্ছে যে হোয়াইট ব্লাড সেল এবং নাম্বার 3 হচ্ছে প্লেটলেট। তো এই লোহিত রক্তকণিকা, তার সংখ্যাটা আমার জানা লাগবে, তার বৈশিষ্ট্য আমাদের জানা লাগবে। আচ্ছা, একটু আগে আমরা আরবিসি আমরা দেখছিলাম, তো দেখতে কেমন এটা? দেখতে কেমন এটা? এটা এরকম কয়েনের মতো এবং এইদিকে একটু চ্যাপ্টা, নিচের দিকটাও চ্যাপ্টা। সো তোমার আমরা বলতে পারি এটা দ্বি অবতল, বাইকনকেভ, দ্বি অবতল। দ্বি অবতল জিনিসটা বোঝা গেছে? এটা হচ্ছে গোল। দ্বি অবতল মানে হচ্ছে এই যে চামচের মতো, তোমার উপরেরটাও চামচের মধ্যে কিন্তু গর্ত আছে চ্যাপ্টা, নিচেরটাও চ্যাপ্টা, দ্বি অবতল। তারপরে পূর্ণাঙ্গ যে আরবিসি তাদের মধ্যে কোনো নিউক্লিয়াস কি আছে নাকি নাই? পূর্ণাঙ্গ যা আরবিসি তাদের বডিতে কোনো নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস বিহীন। সো এটা লাল বর্ণের। এদের জীবনকাল হচ্ছে প্রায় 4 মাসের মতো। সো আমরা যদি এটাকে দিন আকারে লিখি তাহলে 120 দিনের মতো। যেহেতু এদের নিউক্লিয়াস নাই, তার মানে সে তোমার পূর্ণাঙ্গ অবস্থা, সে কিছুদিন হায়াত পায়। নিউক্লিয়াস ছাড়া সে মোটামুটি 120 দিনের মতো থাকতে পারে, এরপরে সে মারা যায়। তো কোথায় যায় সে মারা যায়? তার মারা যাওয়ার মেইন সাইটটা কি? সে দুটো জায়গায় গিয়ে, কয়েকটা জায়গায়, তার মধ্যে আমরা ইম্পর্টেন্ট মূলত কয়েকটা জায়গার নাম জানি। নাম হলো প্লিহা, স্প্লিন, এটা বাংলা করা হয়েছে প্লিহা, এবং লিভার। সো লিভার এবং স্প্লিনে এসে সে তোমার ধ্বংসপ্রাপ্ত হয় এবং এখানেই তার দাফন কাফন এখানে তার হয়ে যায়। তো আমাদের যে নাম্বারটা একটু জানা লাগবে, যে আমাদের বডিতে টোটাল আরবিসি সংখ্যা আমাদের কত। আমরা যদি স্প্লিনকে, আচ্ছা স্প্লিন হচ্ছে যে, আমরা একটু দেখি। নীল দেখা যাচ্ছে? আমরা স্টমাকটা সরাই ফেলি। এই দেখো স্প্লিন। ওকে, এটার নাম হচ্ছে স্প্লিন এবং প্লিহা, আমাদের ঠিক বাম পাশে এখান দিয়ে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গান। ওকে, তোমাদের খাসি জবাই করে না, যখন খাসি জবাই করবে তখন একদিন দাঁড়ায় থাকবো এখানে, দাঁড়ায় বলবো যে আমাকে এখানে পার্ট গুলো সবগুলো দেখান, এখানে কোনটা কি। যারা জবাই করবে ওরা তোমাকে দেখাবে কোন পার্টস এর নাম কি। তো আমাদের হুম স্প্লিনের, স্প্লিনের না না, এটাকে পিত্ত বলে না। আচ্ছা, এটাকে পিত্ত বলে না, পিত্ত আরেকটা জিনিস। পিত্ত হচ্ছে যে আমাদের কই, স্প্লিন থেকে আমাদের বিভিন্ন অ্যান্টিবডি প্রোডাকশন হয়। তারপরে এখানে বিভিন্ন রকমের, এই যে দেখো, এই যে দেখো পিত্ত। সো দিস ইজ পিত্তথলি এটা। আচ্ছা, আমরা হচ্ছে লিভারটাকে সরাই দিলে তাহলে বুঝে যাবা। এই দেখো পিত্ত, এই হলো পিত্ত। হ্যাঁ, বলা হয় গল ব্লাডার, এই পিত্ত। ওকে, মুরগি কাটার সময় আজকে দেখবা যে কোনটা পিত্ত, কোনটা স্প্লিন, হ্যাঁ, কোনটা মুরগির হৃৎপিণ্ড, আজকে কাটতে দেখবা। যে পিত্ত যদি ফাটে ফেলে তাহলে কি হবে, ওই খাইতে হবে না, তাই না? ডাইজেস্টিভ সিস্টেম পড়ার সময় আমরা, হ্যাঁ এটা খুব তিতা, ডাইজেস্টিভ পড়ার সময় পিত্তরসের কি কোনো
আপনার শরীরে হ্যাঁ ভিতরে সব আচ্ছা আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম বলবো তখন এটা নিয়ে কথা বলবো, হ্যাঁ ডিটেলস কথা বলবো, কোনো সমস্যা নাই। আমরা আজকে টপিকটা আগে আজকেটা শেষ করি, সব পড়ানো সমস্যা নাই। তো এখন আসলে এগুলো টিম করতে হবে না। আসলে আমরা যখন মুরগি কাটার কথা মনে পড়ছে, হ্যাঁ খুব কেয়ারফুল থাকতে হয় তাই না, যে কোনো সময় ফেটে যেতে পারে। এমব্রায়ো ভ্রূণ অবস্থায় আমাদের যখন আমরা মায়ের পেটে থাকি ভ্রূণ অবস্থায় অনেক বেশি থাকে, 80 থেকে 90 লাখ আর বেশি থাকে। তারপরে তোমার আহ, যখন আমরা হচ্ছে যে বাচ্চা অবস্থা থাকি তখন থাকে 60 থেকে 70 লাখ। তবে যখন আমরা একদম প্রাপ্তবয়স্ক হয়ে যাই পুরুষের হচ্ছে 50 লাখ আর নারীদের হচ্ছে 45 লাখ। তাহলে হচ্ছে যে ভ্রূণ অবস্থায় মায়ের পেটে থাকতে 80 থেকে 90, তারপরে শিশুদের 60 থেকে 70, প্রাপ্তবয়স্ক পুরুষ 50 আর নারী হচ্ছে 45 লাখ। তো এখন আসো আমরা ব্লাড গ্রুপ নিয়ে আলোচনা হ্যাঁ করবো। রক্তের মধ্যে তোমার একটা রঞ্জক পদার্থ থাকে, পিগমেন্ট, একটা রঞ্জক পদার্থ থাকে পিগমেন্ট লাল রঙের। সেই পিগমেন্টের মধ্যে থাকে আবার হিম নামক লোহা এবং গ্লোবিন নামক প্রোটিন। সো পুরো নামটা হয়ে যায় হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনটার নর্মাল রেঞ্জ আছে। সো আমরা যদি উন্নত বিশ্বের মানুষের ধরি তাহলে পুরুষের ক্ষেত্রে 14.5 থেকে 15.5 মতো, আর নারীদের 13.5 থেকে 14.5। তবে আমাদের দেশে হচ্ছে তোমার যেহেতু তোমার আমরা যে রেফারেন্স গুলো পড়ি এই রেফারেন্স গুলো তো তোমার হচ্ছে যে আমাদের দেশের জন্য না, এই রেফারেন্স গুলো হচ্ছে তোমার যেসব দেশে বইগুলো লেখা হয়েছে সেসব দেশে মানুষের উপর গবেষণা করেই। তা আমার দেশে সাধারণত তোমার নারীদেরও আরো কম থাকে হিমোগ্লোবিন, ছেলেদেরও আরো কম থাকে হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন যদি নর্মাল যে রেঞ্জে তার চেয়ে যদি কম থাকে তখন তাকে আমরা বলি এ মানে হচ্ছে নাই, সো এন এমিয়া। এমিয়া মানে হচ্ছে ব্লাড রিলেটেড, ওকে। সো এনিমিয়া, এনিমিয়া শব্দের অর্থ হচ্ছে তাহলে রক্ত অল্পতা, রক্তের পরিমাণটা কমে যাওয়া। তো হিমোগ্লোবিন যদি কমে যায় তাকে বলা হয় এনিমিয়া বা রক্ত অল্পতা। আফরোজার 8। আচ্ছা, এখন আমরা এরকম প্রায় শুনি তাই না, হিমোগ্লোবিন কম, কত তো হচ্ছে হিমোগ্লোবিন কম হচ্ছে এনিমিয়া, তাইলে হচ্ছে তুই কি খাইতে হবে, হচ্ছে তোকে আয়রন ট্যাবলেট খাইতে হবে তাই না। তো আসলে তোমার আমরা গণহারে শুধুমাত্র আয়রন ট্যাবলেট খাইতে হবে আহ এটা বলা ঠিক না। কারণ রক্ত অল্পতা অনেক কারণ হতে পারে, ওর ডিজিজ থাকতে পারে, হ্যাঁ অনেক কারণে হতে পারে, সে কারণটা আইডেন্টিফাই করা উচিত। এবং শুধুমাত্র আয়রন খাইলেই তো হবে না, কারণ হিমোগ্লোবিনের মধ্যে যে লোহা থাকে, লোহা এবং গ্লোবিন, তো লোহা থাকে 4% আর গ্লোবিন থাকে 96%। তার মানে শুধু লোহা খাইলেই কি তোমার হিমোগ্লোবিন উৎপন্ন হবে? শুধু লোহা খাইলে হবে নাকি প্রোটিনও খাইতে হবে? তো আমরা যদি শুধুমাত্র লোহা খাই কোনো কাজই হবে না, কি করতে হবে? প্রোটিন খাইতে হবে। আর ভাই প্রোটিনে তো 96%, তাই না? এখন প্রোটিন বলতে কোন ধরনের প্রোটিন খাইলে তোমার হচ্ছে যে আচ্ছা আমাদের দেশে তোমার কারো যদি এনিমিয়া হয় বা রক্ত স্বল্পতা হয় এরকম তোমার কি খাইতে বলা হয় বলো তো? বা তোমার হচ্ছে প্রেগনেন্ট উমেনদেরকে বা সদ্য যাদের এরকম বাচ্চা প্রসব করছে প্রচুর রক্ত কিছু, কবুতরের মাংস কারেক্ট। আর কি খাইতে বলে? কবুতরের মাংস খাইতে বলে তাই না? কচুও খাইতে বলে, হ্যাঁ কচুর মধ্যে আয়রন আছে অবশ্য। so কবুতরের মাংস খাইতে বলে, কলিজা খাইতে বলে, শিং মাছ খাইতে বলে, হ্যাঁ কলার মোচাও খাইতে বলে। আচ্ছা কচু কাঁচা কলা এগুলো খাইতে বলে। ও কচু কাঁচা কলা এগুলো হচ্ছে এই যে হিমটা, এই যে লোহাটা, লোহাটা মেন হচ্ছে তোমাকে কে যদি প্রোটিন খায় মেন কথা হলো মাংস খাইতে হবে, সেটা হলো আসল কথা। হ্যাঁ তো কচু খালে শুধু লোহা হবে। হ্যাঁ ডালিম খাইতে বলে অনেকে, অনেকে ডালিম খাইতে বলে। আসল ব্যাপারটা হচ্ছে এগুলো আমাদের দেশে তোমার মানুষের আমরা বলি যে তোমার হেলথ বিলিফ মডেল, তো মানুষের বিশ্বাস যে কবুতরের মাংস খাইলে এরকম তোমার রক্ত বাড়ে, এবং এটা একটা মানুষের বিশ্বাস এবং এটা চলে আসছে শতাব্দীর পর শতাব্দী ধরে। ব্যাপার হচ্ছে কবুতরের মাংস খাইলে তোমার হিমোগ্লোবিন বাড়ে, অবশ্যই যে কোনো মাংস খাইলেই বাড়বে, কিন্তু কবুতরের মাংস খাইলে খুব বেশি বাড়ে এটা সঠিক না। কারণ মূল জিনিসটা হলো কবুতরের মাংস হচ্ছে তোমার এগুলো হচ্ছে সাদা মাংস তাই না, সাদা মাংস, কবুতরের মাংস, মুরগি মাংস এগুলো সাদা মাংস। তো সাদা মাংসের মধ্যে তোমার তোমার এখানের মধ্যে কি থাকে, এখানের মধ্যে তোমার
এখানের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ তো কম, সাদা মাংসের মধ্যে হিমোগ্লোবিন পরিমাণ অনেক কম থাকে। তো কবুতরের মাংস খেলে আসলে খুব মানে খুব বেশি না, অল্প হালকা একটু পাবো, সামান্য। এখানে আমার বহুত মাংস পাবো, অল্প একটু মাংস, তাই না? এই একটা মাংসের মধ্যে তোমার হিমোগ্লোবিনের কতটুকু থাকে? তাহলে কিসের মধ্যে বেশি আছে? সো যত রকমের রেড মিট আছে, সো সব রকমের রেড মিট, এক্স্যাক্টলি গরু, খাসি, ভেড়া, এগুলা। সো গরু, খাসি, মহিষ, হ্যাঁ, তারপরে ভেড়া, হ্যাঁ, এগুলা খাইতে হবে। হ্যাঁ, মুরগির মধ্যে হয়তো হিমোগ্লোবিন থাকে না, মুরগি তো সাদা অংশ, অনেকে প্রথম মনে করে, রাইট? তো এটা টাকা মানে খামাকা টাকার বচয়, কারণ কবুতরের একটা ছোট একটা কবুতরের দাম তো তোমার 200-250 টাকা, হুদাই ছোট একটা কবুতর, তার চেয়ে 500-600 টাকা দিয়ে গরুর মাংস পাওয়া যাবে। তো গরু, খাসি, মহিষ, ভেড়া, যেগুলো তোমার হচ্ছে রেড মিট, ওগুলোর মধ্যে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন আছে। কবুতরের মধ্যে খুব বেশি হিমোগ্লোবিন নেই, খাই খুব একটা লাভ হবে না। আর তোমার আমরা প্রোটিনের উৎস যদি ধরি, হ্যাঁ, অনেকে যারা নিরামিষ আসে, যারা প্রোটিন প্রাণীজ প্রোটিন খায় না, তারা বিভিন্ন প্রকারের তোমার ডাল খায়, তবে সেটা অবশ্যই ফার্স্ট ক্লাস প্রোটিন না। উদ্ভিদের যে প্রোটিনটা সেটা অলওয়েজ সেকেন্ড ক্লাস প্রোটিন। তো ফার্স্ট ক্লাস প্রোটিন হচ্ছে তোমার গরু, খাসি, মহিষ, ভেড়া, গুলা। তো ডালের মধ্যে যে প্রোটিন থাকে সেটাও প্রোটিন, তবে সেটা প্রথম শ্রেণীর প্রোটিন না। তুলনামূলকভাবে প্রাণীজ প্রোটিন হচ্ছে সেরা। তো কারো যদি এরকম হিমোগ্লোবিন কম থাকে, আমরা তাদেরকে বলবো মাংস খাইতে বলবো, গরু, খাসি, মহিষ, ভেড়া, এগুলো খাইতে বলবো, প্রোটিন। তারপর আয়রন, ওগুলোর মধ্যে তো সরাসরি তোমার আয়রন টায়রন সবকিছুই আছে। আর এডিশনালি সে আয়রন ক্যাপসুল তো অবশ্যই সে খাবে, কিন্তু সেটা মেইন না। তো আমরা কিছু বিশ্বাস আমাদের হয়ে গেছে এরকম, যে আমরা আয়রন ট্যাবলেট খাইলেই হচ্ছে আমার হিমোগ্লোবিন বেড়ে যাবে। তো তোমার হচ্ছে যে এখন আমি চলে আসবো একটু ডব্লিউবিসি তে। ডব্লিউবিসি, এটার নামে বোঝা যাচ্ছে, এটার নাম হচ্ছে শ্বেত রক্ত কণিকা। তো আমাদের শ্বেত রক্ত কণিকার একটু আমরা কথাবার্তা বলি। এখন ধরো একটা দেশের মধ্যে তোমার আমাদের তো বিভিন্ন ট্রান্সপোর্টের কাজকর্ম একজন করতেছে, বোঝা যাচ্ছে। তো আমাদের দেখা যাচ্ছে এখানের মধ্যে প্লাজমা প্রোটিন গুলো জিনিসপত্র ট্রান্সপোর্ট করে, হ্যাঁ। তারপরে আমাদের আরবিসি, ওর মেইন কাজ কি? ওর মেইন কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এগুলো ট্রান্সপোর্ট করা। কিছু অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আবার তোমার দ্রবীভূত অবস্থায় ট্রান্সপোর্ট হয়, কিন্তু এই যে আরবিসি যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনটা মেইনলি অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো ট্রান্সপোর্ট করে। তাহলে এনিমিয়া যদি কারো হয়, তাহলে কি হবে? তার এনিমিয়া হলে সে একটুতে হাঁপায় যাবে, তাই না? আর যে এনিমিয়া হয়, রক্তাল্পতা যদি হয়, ওর তো অক্সিজেন ট্রান্সপোর্ট হচ্ছে না ঠিকঠাক মতো, ও তো হিমোগ্লোবিন নাই। তো দেখা যাবে যাদের এনিমিয়া, ওরা 2 তলা 3 তলা তোমার সিঁড়ি দিয়ে উঠলেই এরপরে হাঁপায় যায়, এরপর টায়ার্ড হয়ে যায়। মানে এটা অনেক অ্যাডভান্স স্টেজে যাদের এনিমিয়া থাকে, ওরা খুব বেশি তোমার স্ট্রেস নিতে পারে না, মানে খুব বেশি কাজ করতে পারে না, একটু হাঁটলে হাঁপায় যায়। তো এখন ডব্লিউবিসির আমাদের এখন ট্রান্সপোর্টের কাজটা আমি করতেছে, বুঝলাম। তো একটা দেশের তো সেনাবাহিনী লাগবে, তাই না? সেনাবাহিনী না থাকলে তো শত্রুপক্ষ তোমার দেশটা দখল করে ফেলবে। হুম, এই শত্রুপক্ষ যাতে তোমার দেশটা দখল করে না ফেলে, সেই জন্য বডিতে আছে ডব্লিউবিসি। হ্যাঁ, নাদিয়ার এনিমিয়া, ওকে, সো গেট ইট ট্রিটেড, ডক্টর দেখাও, ডক্টর দেখা ট্রিটমেন্ট নাও। তো এখন আসলে আমাদের লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত, সেটা হচ্ছে যে 700:1। প্রতি 700টা তোমার লোহিত রক্তকণিকার বিপরীতে একটা আমাদের শ্বেত রক্তকণিকা থাকে। আর আমরা যদি অ্যামাউন্ট ধরি, তাহলে তোমার হচ্ছে যে 7,000 থেকে মোটামুটি 11,000-এর মতো আমাদের শ্বেত রক্তকণিকা থাকে প্রতি মিলিমিটার রক্তে, প্রতি ঘন মিলিমিটার রক্তে। পাইজিনজিন করে, হ্যাঁ, পাইজিনজিন করতে পারে, এরকম এর কারণে আরো অনেকগুলো প্রবলেম হয়। তো এই ডব্লিউবিসির আমরা তাদেরকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে কিছু তোমার লোহিত রক্তকণিকার তাদের গায়ে তোমার বিভিন্ন কণা আছে, দানা আছে বিভিন্ন। তো যারা দানা আছে তাদেরকে বলা হয় দানাদার, যে দানা আছে অদানাদার। সো আমাদের হচ্ছে যাদের দানা নাই, দানা মানে গ্রেনিউল, গ্রেনিউল। নাই মানে হচ্ছে এ মানে নাই, তাহলে এ গ্রানুলোসাইট মানে যাদের দানা নাই। এরকম এ গ্রানুলোসাইট যারা আছে, তাদের মধ্যে আমরা 2 প্রকারের, একটা নাম হচ্ছে যে লিম্ফোসাইট, আর একটা নাম হচ্ছে যে মনোসাইট। একটা দানা আছে, গ্রেনিউল আছে। সো গ্রেনিউলোসাইট মানে হচ্ছে কোষ, সাইট মানে হচ্ছে কোষ। সো গ্রেনুলোসাইট এখানের মধ্যে আছে। এই গ্রেনুলোসাইট গুলোকে আমরা যদি ডাই দিই, রঞ্জক দিই, দেখা যাবে
একজনে সে নিউট্রাল, তার নাম হচ্ছে নিউট্রোফিল। একজন দেখা যাবে সে লাল হয়ে যাবে, তার নাম হয়ে যায় ইউসিন, মানে লাল, তার নাম হলো ইউসিনোফিল। আরেকজন বেসিক নীল কালারের ডাই নিবে, তার নাম হচ্ছে বেজোফিল। বেসিক ডাই যে নিবে, যে ডাই নেয় না তার নাম নিউট্রোফিল, লাল রঙের ডাই নেয় সে ইউসিনোফিল, যে বেসিক ডাই নেয় সে হচ্ছে বেসোফিল। তাহলে এর হচ্ছে গ্রানুলোসাইট দানাদার, আর একজন আছে হলো অদানাদার লিম্ফোসাইট এবং মনোসাইট। তো পরীক্ষার জন্য যতটুকু লাগবে আমরা শুধু অতটুকুর মধ্যে আলোচনায় আমরা থাকবো, কারণ আমরা এখন এডিশনাল খুব বেশি আমরা এখানে আমরা খুব বেশি দূর গেলে আমরা হারাই যাব। এখন এই শ্বেত রক্তকণিকার আমরা একটু কাজগুলো আমাদের একটু জানা লাগবে। তো এখন একটা দেশের তোমার হচ্ছে যে আর্মিতে এখানে কি কি জিনিস থাকে, ইনফ্যান্ট্রি থাকে, তাই না? ওরা কি করে, পদাতিক বাহিনী। ওরা হচ্ছে তোমার এরকম, ওরা অস্ত্রশস্ত্র নিয়ে হাইটে হাইটে যায়, কি করে ওরা এরকম যায়, হাইটে হাইটে যুদ্ধ করে, ওরা পায়ে হেঁটে ওরা চলে যায়। গোলন্দাজ বাহিনী থাকে, গোলন্দাজ বাহিনীর কাজ কি, ওরা যায় কামান দিয়ে ওরা হচ্ছে গোলা মারে। ওরা হচ্ছে যে এখান থেকে গোলা মারে, এই যে গোলা এখানের মধ্যে ওরা বোম মারে ওরা, তাই না? আচ্ছা, তো এখন আমাদের এই যে ডব্লিউবিসি তাদের ক্ষেত্রেও হচ্ছে যে এরকম ব্যাপার স্যাপার আছে। তো আমরা যেই আমাদের বডিতে ধরো একটা ভাইরাস, একটা ব্যাকটেরিয়া ঢুকলো, এই ব্যাকটেরিয়া তখন আমাদের নিউট্রিফিল এখানে সে খবর পাইছে, নিউজ পাইছে কয়েকদিন শত্রুপক্ষ আক্রমণ করছে, তখন সে এর ঘিরে ফেলবে এখানে আস্তে আস্তে, এখানের মধ্যে তাকে দেখা প্রথমে এভাবে ঘিরে ফেলবে, তারপরে এখানে সে ফিউজ হয়ে যাবে, ফিউজ হয়ে এরে ভক্ষণ করে ফেলে খাই ফেলবে, একে বডির ভিতরে ঢুকে ফেলবে। এর বডির ভিতরে এখানে বিষাক্ত পদার্থ আছে, এনজাইম আছে, এটা দিয়ে এরে মেরে ফেলবে, সরাসরি এরকম ভক্ষণ করে ফেলবে, খাই ফেলবে এটাকে। এটা বলা হয় ফেগো, মানে হচ্ছে খাওয়া, সাইটোসিস মানে সেলের ভিতরে। সো মানে সেলের মানে পুরো সেল সে তার ভিতরে ঢুকে ফেলে, খেয়ে ফেলে এটাকে, ফেগোসাইটোসিস। তো ফেগোসাইটোসিস মানে হচ্ছে তোমার কোনো কিছু সলিড, কোনো পার্টিকেলকে ভক্ষণ করা, সলিড পার্টিকেল অবশ্যই। আর পিনো মানে হচ্ছে পানি খাই ফেলা, পিনোসাইটোসিস। তো আমাদের বডিতে মোনোসাইট এবং নিউট্রিফিল এর হচ্ছে এই কাজটা প্রধানত করে। যেরকম আমরা যখন রক্ত আমরা টেস্ট করতে যাই, তখন ডাক্তার সাহেব বলে যে আপনার একটু রক্তর আমরা কোষগুলোর সংখ্যা দেখতে চাই, সিবিসি দেখতে চাই, কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা দেখতে চাই। ডাক্তার বলে হ্যাঁ আপনার বডিতে ইনফেকশন আছে। এটা কেমনে বলছে ইনফেকশন আছে, যে ডাক্তার কি কিন্তু মাইক্রোস্কোপে দেখছে ওর বডিতে জীবাণু ঢুকছে? না। এখন এখন ধরো তোমার ঢাকা শহরে প্রচুর তোমার আর্মি ক্যান্টনমেন্ট থেকে তোমার প্রচুর শহরের মধ্যে মোতায়েন হয়ে গেছে। তাহলে কি বুঝবো আমরা, আমরা বুঝবো নিশ্চয়ই শত্রুপক্ষ বা তোমার কোনো একটা ঝামেলা করছে, তাহলে এত আর্মি কেন শহরের মধ্যে আসবে? তাহলে আর্মিতে থাকবে তোমার মেইনলি ব্যারাকে থাকবে, তারা ক্যান্টনমেন্টের ভিতরে থাকবে। তারা যখন শহরের মধ্যে চলে আসছে, তার মানে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে, তার মানে নিশ্চয়ই দেশের মধ্যে কোনো একটা ঝামেলা লাগছে। তো যখন তোমার পরীক্ষা করতে দিছে, তখন যদি দেখা যায় যে 11,000-এর চেয়ে বেশি আছে নিউট্রোফিলের সংখ্যা, তখন ডাক্তার সাহেব বুঝতে পারে যে কয় না আপনার বডিতে একটা ইনফেকশন ঢুকছে, এখন আপনার চিকিৎসা করতে হবে। এখন কোন এক জায়গায় ইনফেকশন আছে, সেটা কোন জায়গা আমরা জানি না, কিন্তু ইনফেকশন আছে। তো এখন আসো তোমার আমাদের যেই এখন ধরো এগুলো আমাদের শত্রু, এরা হচ্ছে আমাদের এদিক দিয়ে শত্রু। এখন আমরা এখান থেকে এ হচ্ছে আমাদের, আচ্ছা এটা মানুষ আগে বলছে, ঠিক আছে সমস্যা নেই। এ হচ্ছে আমাদের লিম্ফোসাইট, এ হচ্ছে আমাদের লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট কি করে, এই শত্রুকে মারার জন্য সে কিছু বোমা মারে, এরকম গোলা বারুদ মারে, বোম মারে এখানের মধ্যে, এরকম বোম মারে এদেরকে ধ্বংস করে ফেলে। হ্যাঁ, এই বোমাগুলোর নাম হচ্ছে অ্যান্টিবডি, এগুলো হচ্ছে প্রোটিন, এগুলো হচ্ছে কি প্রোটিন, ইমিউনোগ্লোবুলিন বলে এগুলোকে, এগুলো হচ্ছে প্রোটিনের তৈরি। বোমা মারে মারে শত্রুপক্ষকে কাবু করে ফেলে। সো তবে অনেক সময় দেখা যায়, ধরো তোমার হচ্ছে যে আর্মি যদি তোমার, আমরা আমরা কি সেনা শাসন চাই? চাই কিনা আমরা আর্মিরা শাসন করুক দেখি, আমরা কি চাই? চাই কিনা আমরা কেউ? কারা কারা চাই? চাই না ভাইয়া। চাই না? আচ্ছা, ফজল রাব্বি চাই আর্মি শাসন চাই।
এখন আর্মি যদি তোমার রাস্তায় নেমে যায় তাহলে কি হবে? মানে ওকে তো শাসন করার জন্য বানানো হয় নাই, তাই না? ও গুলি করে মেরে ফেলার জন্য, শুট করে মেরে ফেলার জন্য। পুলিশ গুলি গুলি করবে অ্যারেস্ট করার জন্য। স্বামী কি করবে? সে এরকম মানুষজনকে মেরে ফেলবে নিজের মানুষ। তুমি দেখছো না ওই যে তোমার যখন ক্যাটার গভর্নমেন্ট ছিল 7-8 সালে, তোমরা তো শিশু ছিল তখন, নাকি বাচ্চা ছিল তখন, তোমাদের অনেকে স্মরণ নাই মনে হয়। 7-8 সালে তখন দেশে তোমার আর্মি শাসন ছিল 2 বছর। তখন এরা দেখা যেত ওই মানে ছাত্রদেরকে পর্যন্ত তোমার ধরে ধরে মার দিচ্ছে রাস্তার মধ্যে, কেমন নামছে, হ্যাঁ, মানুষের চুল কেটে দিচ্ছে, ওটা করতেছে সেটা করতেছে, প্রচুর মোরাল পুলিশিং করতেছে। আরে ভাই, আমি আমার চুল কদ্দুর রাখবো সেটা আমার ব্যাপার, ও চুল কাটে ফেলতেছে। আর যা যা করাতে সেগুলো করতে, আমরা এগুলো কেউ চাই না, হ্যাঁ। এখন কিন্তু আর্মির দরকার আছে কেন? শত্রু পক্ষকে থামানোর জন্য। বাট আমার দেশের মানুষের জন্য আর্মির তোমার হচ্ছে আমাকে শাসন করার জন্য প্রয়োজন নাই, শত্রুকে মারার জন্য তাকে দরকার আছে। ও যদি রাস্তা নেমে যেত না, আমার সাধারণ মানুষকে সে মারে ফেলবে সে, কারণ সে তো আর এগুলো জানে না। সে তো ওর কামই হচ্ছে তোমার শত্রু দেখলে মারে ফেলা। তো এখন সে যখন এরকম আমার দেশের মানুষ মারা ফেলবে, তো এটা তো খুব একটা ডেঞ্জারাস একটা ব্যাপার। এখন আমাদের বডিতে মাঝে মধ্যে আমাদের যে অ্যান্টিবডি প্রোডাকশন হয়, তারা আমাদের নিজের সেলকে মারা ফেলে, হ্যাঁ? নিজের সেলকে নিজে মারা ফেলে, এগুলো বলা হয় তার মানে অটোমেটিক মেরে ফেলে, স্বয়ংক্রিয় ইমিউনো। অটো ইমিউনো ডিজিজ বলে এগুলাকে, যে নিজের আমার টিস্যু ধ্বংস করে ফেলে, নিজের কোষগুলোকে মারে ফেলে। খুবই ভয়াবহ অবস্থা। এরকম অনেকগুলো বাত রোগ আছে, অনেকগুলো রোগ আছে, এগুলো অটো ইমিউনো, আমাদের নিজের কোষকে নিজের ধ্বংস করে ফেলে। ওকে, সো আমাদের এই লিম্ফোসাইট গুলো তারা মূলত তাদের যে মেইন কাজ সেটা হচ্ছে যে মেইনলি অ্যান্টিবডি প্রোডাকশন করা। তো আর এই লিম্ফোসাইটের মধ্যে আবার কয়েকটা টাইপস আছে আমার। তার মধ্যে একটা নাম হচ্ছে বি লিম্ফোসাইট। ওর কাজটা হচ্ছে মূলত এই অ্যান্টিবডি প্রোডাকশন করা, অ্যান্টিবডি প্রোডাকশন করা। একটা আছে টি লিম্ফোসাইট, একটা আছে টি লিম্ফোসাইট। এই টি লিম্ফোসাইটের মধ্যে এখানের মধ্যে টি লিম্ফোসাইটের মধ্যে এখানের মধ্যে আবার টাইপস আছে। সো একটা হচ্ছে সাহায্যকারী টি লিম্ফোসাইট, আমরা বলি হেল্পার টি সেল, হেল্পার টি সেল সাহায্যকারী। আরেকটা হইলো তোমার কোষ বিধ্বংসী টি সেল, আমরা বলি সাইটোটক্সিক টি সেল, সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক টি সেল আবার সরাসরি টিস 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 গুলি করে মেরে ফেলবে, একদম যায়, হ্যাঁ, ঘুষি মেরে ফেলবে। বি লিম্ফোসাইট মেইনলি গোলা বারুদ অ্যান্টিবডি প্রোডাকশন করে, হ্যাঁ। তো এখন আমরা যে ভ্যাকসিন দেই, এই ভ্যাকসিন দিয়ে যে এটা আসলে কেমনে, ভ্যাকসিন কি করে? সে কি যায় আমাদের প্রচুর অ্যান্টিবডি প্রোডাকশন করে? ভ্যাকসিন কি করে? ও কি অ্যান্টিবডি আছে ওর ভিতরে? তা আমরা যে ভ্যাকসিন দেই ওখানে আসলে তোমার এই যে ভাইরাসটাকে ধরো, এ হচ্ছে যে করোনা ভাইরাস, ওকে একদম তোমার হচ্ছে যে তোমার মাইরা একদম হাত পা লুলা করে, তোমার ওকে হাত পা লুলা করে মাইরা ওকে পুরোপুরি মেরেও ফেলা হইতে পারে, অথবা তাকে জীবিত রাখা হয়েছে কিন্তু ওকে হাত পা মারে একদম লুলা করে ফেলা হয়েছে। তো এই হাত পা লুলা করে তোমাকে খাওয়া দেওয়া হচ্ছে বা ইনজেকশন দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে জীবাণুটাকে। ভ্যাকসিন মানে ওইটার জীবাণু, ওই রোগটার জীবাণু। এখন কেন হচ্ছে? এই জীবাণুটাকে একদম আমরা মেরে কেটে একদম ওকে হাত পা লুলা করে আমার বডিতে ঢুকাই দিলাম, তাহলে এই জীবাণুটা আসলো বডিতে, আমরা ঢুকলো ভ্যাকসিনের মাধ্যমে, যে আমাদের অনেকগুলো জীবাণু বডিতে আসলো। তো এদের কোনো শক্তি নেই, মানে ধ্বংস করার কি শক্তি নাই, কিন্তু ওদেরকে দেখলে চেনা যায়। তখন আমাদের বডিতে যেই টি সেল আছে, টি সেল গুলো দেখলো এদেরকে। তবে টি সেল দেখার আগে ম্যাক্রোফেজকে ধরে নিয়ে যাচ্ছে, ম্যাক্রোফেজের দিকে না যায় এখন আর। তো এই টি সেল ও দেখছে, কয় দেখছো নি কারবার, কয় এগুলো না শত্রু, কয় এদের তো খুব খারাপ, তো কয় এদের বিরুদ্ধে আমাদেরকে এখন তো টি সেল বি সেলের ভাই তুমি একটু গোলা বারুদ বানায় রাখো। তখন তুমি একটু গোলা বারুদ বানাও আর আমিও এটা চিনে রাখি। তখন টি সেলটা সে হয়ে গেল মেমোরি টি সেল হইলো, যাতে করে ভবিষ্যতে এরকম কেউ চিনতে পারে, সে মেমোরি টি সেল থাকলো। এবং বিসেল গুলো ভাই তুমি একটু হালকা করে একটু গোলা বারুদ বানাও, তখন বিসেল একটু অ্যান্টিবডি বানাইলো, একটু সামান্য, একটু বেশি না, হ্যাঁ, একটু একটা ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে, একটু একটু অ্যান্টিবডি বানানো হয়েছে, এটা কিছুক্ষণের মধ্যে ধ্বংস হয়ে যাবে, বা 2-1 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে ধ্বংস হয়ে যাবে অ্যান্টিবডিটা। আর মেমোরি টি সেল রেখে দিতেছে, হ্যাঁ, মেমোরি সেল। ভ্যাকসিন কেন জ্বর আসে? কারণ এই যে এইটা ফরেন পার্টিকেল, ফরেন বডি, আমাদের বডিতে রিয়েকশন হচ্ছে কিছুটা, তাই না? ওরা নতুন আসছে সে, এখানে একটু মানে এখানে তো বডির মধ্যে তো ভয়ঙ্কর রকমের একটা উত্তাল অবস্থা। কয় এটা কি আসছে, নতুন নতুন কি আসছে, কই এটাতে শত্রু নাকি, এটা কয় আমাদের ক্ষতি করবে নাকি, এখন এখন বিক্রিয়া শুরু করে দিতে হবে। বুঝতে পারতেছে না প্রথমে কি ঘটনা ঘটলো এখানে। তাহলে এটা প্রথম ডোজ দিলাম আমরা, ফার্স্ট ডোজ দিলাম। ফার্স্ট ডোজে কি হলো?
এখানে একজন করলো ভাই আমি ভবিষ্যতে ওর আমি অবজার্ভ করছি ওর হচ্ছে যে এরকম হাত আছে পা আছে এরকম স্পাইক প্রোটিন আছে ওর এখান দিয়া খাড়া খাড়া স্পাইক প্রোটিন আছে ওর চুল অনেক খাড়া খাড়া হ্যাঁ ওর দেখলে আমি চিনে যাবো ভবিষ্যতে অরাজকতা সৃষ্টি হয়ে যায় রাইট তো ওর মেমোরি ছিল ও চিনে রাখছে ওরে ভবিষ্যতে যদি আসে আমি এক মুহূর্ত দেরি করবো না আমি চিনছি ওরে কোর আমি একদম চিনে বলছি আমি আসলে তোমার কমু বিসেল তুমি সাথে অ্যান্টিবডি প্রোডাকশন করবা তো প্রথমবার তো একটু সামান্য অ্যান্টিবডি প্রোডাকশন না মানে চিনতে সময় লেগে গেছে ওর বিশ্লেষণ করছে ধরে নিয়ে আসছে ওরে সেকেন্ড ডোজ দিলাম আমরা সেকেন্ড ডোজ যখন জীবাণুগুলো ঢুকাইলাম এখন আগে থেকে তো মেমোরি সেল আছে ও ঢুকার সাথে সাথে মেমোরি সেল করবে ওরে এরা তো চিনি তো এ তো শত্রু আমাদের ও চিনে ফেলছি ওর খাড়া চুলগুলো খাড়া খাড়া স্পাইক প্রোটিন আছে এরকম স্পাইক প্রোটিন আছে ও এরকম খাড়া খাড়া আছে এরকম চিনে গেছি ওরে সাথে সাথে চিনে যায় এবং সাথে সাথে সে বিসেলকে বলে ভাই শত্রু ঢুকে গেছে বডিতে তুমি প্রচুর পরিমাণে অ্যান্টিবডি প্রোডাকশন করো তখন বিসেল হচ্ছে প্রচুর তার মানে ভ্যাকসিনের মাধ্যমে আমরা একটা ফেক রিঅ্যাকশন ক্রিয়েট করি যেখানে আমরা বডির মাধ্যমে আমরা প্রচুর গোলাবারুদ প্রোডাকশন করে নিচ্ছি তো প্রচুর অ্যান্টিবডি এখন প্রোডাকশন হয়ে গেল সো কোনো কোনো তোমার জীবনের জন্য 5টা ডোজ লাগতে পারে কারো কারো ক্ষেত্রে 3টা ডোজ লাগে এখন কোভিডের ক্ষেত্রে যেরকম আবার কিছু জীবাণুর ক্ষেত্রে তোমার একবার হইলে তোমার মোটামুটি লাইফ লং যেমন আমাদের ছোটবেলায় অনেকেরই চিকেন পক্স হয়েছে তাই না মুরগি পক্স হয়েছে অনেকেরই তো চিকেন পক্সের মোটামুটি একবার বডিতে ঢুকলে তখন আমাদের বডিতে যে অ্যান্টিবডি প্রোডাকশন হয় তো ওইটা মোটামুটি লাইফ লং একটা ইমিউনিটি আমাদেরকে দেয় তো এখন তোমার করোনা ভাইরাসের জন্য প্রথম ডোজ দিলাম দ্বিতীয় ডোজ দিলাম এখন আবার থার্ড ডোজ দিচ্ছি হ্যাঁ এরপর ওমাইক্রন ডোজ দিব এরপরে একটা মাইক্রন ডোজ দিব এরপর আমরা ডোজ দিতেই থাকবো আর ফাইজার কোম্পানি লাভ হইতেই থাকবে ফাইজারের মধ্যে লাভে একদম ধনী হয়ে যাবে আমেরিকা ধনী হয়ে যাবে এটার মধ্যে দিয়ে সো সেকেন্ড ডোজ দিলে তোমার যেহেতু আগে থেকে তোমার মেমোরি সেল আছে তো সে নিয়ে জানে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি প্রোডাকশন হয়ে যাবে এগুলো হচ্ছে লিম্ফোসাইটের কাজ ফাইজারের অনেক ব্যথা ওকে তবে তুমি তো বলতে পারবা যে আমি তো মানে ফাইজার দিছি তুমি সবাইকে ভাবনি বলতে পারবা তুই কি দিছিস আমি সিনোফার্ম দিছি তুই তো চাইনিজ ভ্যাকসিন দিছিস আমি আমেরিকান ভ্যাকসিন দিছি ফাইজার দিছি ভাব আছে একটা ইউকেটা ভাব আছে অ্যাস্ট্রাজেনেকা তাও তো আমেরিকানটা তো ভাব বেশি না ওবার আমি তো আমেরিকানটা দিছি অ্যান্টিবডি এগুলো তো আচ্ছা না এরা তো আমাদের যে লাইফ লং এখানের মধ্যে আমাদের এরা তোমার হচ্ছে যে ব্লাড রিনিউ হইলে আচ্ছা ব্লাড রিনিউ হইতে যেটা সেটা হচ্ছে আমাদের মূলত আমাদের আরবিসি যেগুলো আরবিসি রিনিউ আরবিসি 120 দিনের মধ্যে এটা আরবিসির কাজ ডব্লিউবিসির কাজ এটা আবিষ্কার মোটামুটি তোমার হচ্ছে যে এর দায়িত্ব হস্তান্তর করে দিয়ে যাবে তারপরে যে জেনারেশন আসবে তার উপর দায়িত্ব হস্তান্তর করে দিয়ে যাবে সে সো সবাই তার একসাথে ধ্বংস হবে না তাই না এগুলোর থেকে আবার এরা যখন সংখ্যা বৃদ্ধি হবে তখন এরা এই বৈশিষ্ট্যগুলো তারা পাস করে দিবে ফেসবুক বুঝতে পারছি না ওকে তো এখন আসলে তাহলে এই হচ্ছে আমাদের লিম্ফোসাইট গুলোর কাজ অ্যান্টিবডি প্রোডাকশন করে আর হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অংশ নেই তারপরে নিউট্রোফিল তো আমরা জানি যে জীবাণু ধ্বংস করে ফেলে এখন আসো আমাদের ইউসিনোফিল ওর কাজ থাকে ইউসিনোফিল কয়টা কাজ করে সো আমাদের তোমরা যখন এরকম ধরো ওনার সো ওনার নাম হচ্ছে জসিম মামা তো জসিম মামা হচ্ছে রাস্তার পাশে ফুচকা বিক্রি করে তখন ফুচকা বিক্রি করতে করতে উনি হচ্ছে ওনার কিছুক্ষণ পর পর উনি ওনার বামারটা এদিক দিয়ে ঢুকাই দেয় ওনার হাতের মধ্যে ওনার কি লাগানো ক্রিমি লেগে গেছে হাতের মধ্যে ওনার ক্রিমি লাগা এই ক্রিমির হাত দিয়ে উনি এরকম কি করতেছে এরকম ফুচকা বানাচ্ছে এরকম ফুচকা ধরতেছে এরকম ক্রিমিওয়ালা হাতের মধ্যে তোমরা খাচ্ছ সেটা তো যখন তুমি খাচ্ছ তোমার বাড়িতে কি হয়ে গেল ক্রিমি ঢুকে গেল প্রচুর পরিমাণে ক্রিমি ঢুকলো অনেক সময় তোমার খালি পায়ে হাঁটলে টয়লেটের মধ্যে এরকম পা ভেদ করে এরকম ক্রিমি ঢুকে যেতে পারে ওগুলো খুব ডেঞ্জারাস ক্রিমি কিন্তু পা ভেদ করে ভিতরে ঢুকে যায় সো এই যে ক্রিমি ঢুকে যায় এই ক্রিমি গুলাকে তখন বডির যে ক্রিমির মূলত এখানে ডিম থাকে লার্ভা থাকে পুরো ক্রিমি তো নিচে থাকবে না কেন এত বড় ক্রিমি কেমন থাকবে এখানে লার্ভা ক্রিমির আন্ডা ক্রিমির ডিম তো এই ক্রিমির ডিমটা মূলত তোমার ফুচকার কথা ইউজুয়ালি তোমার এরকম ফুচকা বানায় ওদের ক্ষেত্রে এরকম হয় আমি দেখছি এরকম তুমি দেখো এরকম খুব উন্নত মানের দোকানেও এরকম হয় ঘটনা তো এখন এই লার্ভাগুলো যখন বডিতে ঢুকবে তখন ইউসিনোফিল সক্রিয় হয়ে এদেরকে খাই ফেলে যখন আমরা দেখি যে ইউসিনোফিলের সংখ্যা বেড়ে গেছে তখন ডাক্তার সাহেব কয়
আপনার বডিতে মনে হয় কৃমি প্রচুর বেড়ে গেছে, অথবা আপনার বডিতে কোনো অ্যালার্জিক রিয়েকশন ঘটতেছে। সো হোয়াট ইজ অ্যালার্জি? অ্যালার্জি মিনস ফরেন পার্টিকেল, কোন একটা আমাদের বডি যদি কোনো কিছুকে ফরেন পার্টিকেল হিসেবে ট্রিট করে, শত্রু হিসেবে ট্রিট করে, ধরো তোমার হচ্ছে যে সে পরাগরেণু, পোলেন, বাতাসে পরাগরেণু আমাদের বডিতে ঢুকলো ভিতরে, ঢোকার পর আমাদের বডি, ও তো ফরেন পার্টিকেল, শত্রুর বিরুদ্ধে এখন অ্যাকশন নিতে হবে। অ্যাকশন নেওয়ার জন্য এই ইওসিনোফিল সে হচ্ছে যে প্রচুর পরিমাণে ইমিউনোগ্লোবিন নিষিদ্ধ, অ্যান্টিবডি নিষিদ্ধ করে, যাকে বলে আমরা ইমিউনোগ্লোবিন ই। হ্যাঁ, অনেকেই নামটা শুনে থাকার কথা, কারণ ডাক্তাররা যে জন্য কয় আপনার আইজিই পরীক্ষা করতে হবে। তো ইওসিনোফিলটা হচ্ছে তোমার কাউন্টটা তখন বেড়ে যাবে, যদি বডিতে কোনো অ্যালার্জিক বিক্রিয়া যখন হবে। সো এখন আসো আমাদের যদি ধরো এটা একটা আমাদের রক্তের আমাদের ভেসেল, সেই ভেসেলটা এখানে একটু কাটে গেল, সামান্য একটু কেটে গেল। তো এখন আমাদের এখানে কিছু কোষ আছে, এরা হচ্ছে সারাক্ষণ দাঁড়িয়ে থাকে, এর আশেপাশে দেখে কোনো জায়গায় রাস্তা ভাঙে গেছে কিনা, কি রে কিন্তু রাস্তা একটু ভাঙে গেছে এখান দিয়া, ওখানে লেগে যাবে, দাঁড়া এখানে রাস্তা ভাঙছে এখান দিয়া, মনে ভাই তোরা এদিক দিয়ে আয়, বাদ দিতে হবে, বাদ ভাঙে গেছে এখান দিয়া, এখান দিয়ে আয় 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 আয়, এখানে বাদ ভাঙতে হবে, এখন বাদ দিতে হবে এখান দিয়া, সবগুলো আসে এখান দিয়া বাদ দিয়ে ফেলে। তো এখানে শুধু ও একলা করে না, এখানে আরো অনেকগুলো প্লাজমা প্রোটিন, আরো অনেকের ভূমিকা আছে। এদের নাম হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা। সো তারা রক্ত জমাট বাঁধতে ভূমিকা রাখে। সো পরিণত মানব দেহে তোমার প্লেটলেটের পরিমাণ তোমার হচ্ছে যে আমাদের এটার অ্যামাউন্ট আসলে 1.5 লাখ থেকে, হ্যাঁ, তো তোমাদের এক এক বইয়ের মধ্যে একরকম লেখছে 1.5 লাখ থেকে 3.5 লাখ, 1.5 লাখ থেকে 3.5 লাখ, এটা হচ্ছে প্লেটলেটের সংখ্যা। ডেঙ্গু সিজনে তোমরা প্রায় শুনবা যে প্লেটলেট পরিমাণ অনেক কমে গেছে, 60,000 হয়ে গেছে, 50,000 হয়ে গেছে, 70,000 হয়ে গেছে, তাই না? সবাই আমরা খুব অস্থির হয়েছে যে প্লেটলেটের সংখ্যা কমে 30,000 হয়ে গেছে, 50,000 হয়ে গেছে। তবে ডেঙ্গুতে আগে মানুষের মধ্যে একটা মিসকনসেপশন ছিল প্লেটলেট কমলেই প্রচুর রক্ত দিতে হবে, আসলে ব্যাপারটা এমন না, কারণ ডেঙ্গুর মধ্যে আমাদের বডির যে ইমিউন সিস্টেমই প্লেটলেট গুলোকে ধ্বংস করে ফেলতেছে। আমরা অপেক্ষা করা ছাড়া ওই নাই, এখানে আলাদা রক্ত দেখে লাভ হবে না। এখন আসলে এই প্লেটলেট গুলার তাদের যে গড়ায়ু, তাদের গড়ায়ুটা খুবই কম, তোমার হচ্ছে মাত্র 5 থেকে 7 দিন, 5 থেকে 10 দিন, সরি 5 থেকে 10 দিন তাদের হচ্ছে যে গড়ায়ু। তো এখন আসো তোমার তাদের তো কাজের কথা বললাম, এখন আসো আমাদের আমাদের কিছু জিনিস টিএম করতে হবে। টিএম মানে হচ্ছে আমাদের বডিতে কোনটা কি পরিমাণ থাকে। তো আসলে আমরা কি জিনিস টিএম করতে হবে। সো টিএম এর মধ্যে আমাদের লোহিত রক্ত কণিকার প্রতি ঘনমিটারে আমাদের থাকে, আমরা পড়ে ফেলছি 4.5 লাখ থেকে 4.5 লাখ থেকে তোমার হচ্ছে যে 5.5 লাখ। আচ্ছা, কত নিচে নামলে মানুষ মারা যায়? এখন এটা কোনো একজ্যাক্ট কোনো কাউন্ট নাই। তো যখন প্লেটলেটের সংখ্যা অনেক কমে যাবে তখন আমাদের কি হবে, স্বতঃস্ফূর্ত রক্তপাত হবে, নাক দিয়ে রক্ত বের হবে, পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হবে, হ্যাঁ, তারপরে তোমার স্কিনের নিচে ওই যে রক্ত জমে যাবে। তো এখন মারা যাবে তো মূলত রক্তপাতে, সে একটা সময় ইন্টারনাল ব্লিডিং হতে পারে, তার ভিতরের যে তোমার এরকম কোন জাতীয় যাতে মস্তিষ্ক এখানে ব্লিডিং হতে পারে, ভিতরে তোমার তো রক্ত তো কোনো মতেই এখানের মধ্যে কি হচ্ছে না, জমাট বাঁধার মতো কোনো ব্যবস্থায় নাই। তো এখানের মধ্যে যদি স্পন্টেনিয়াস ভেসেল থেকে রক্ত বাইরে চলে আসবে, প্রাথমিক স্তর হচ্ছে যে এই প্রাথমিক স্তর বলতে কি বোঝানো হয়েছে, প্রাইমারি সাইট, মানে তোমার পুরো কোশ্চেনটা বলো একটু। প্রাথমিক স্তর বলতে এখন এটা একই জনকে এক এক রকম, ভাইরাসের জন্য লিম্ফোসাইট, ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে নিউট্রোফিল, আর ভাইয়া প্যারাসাইটের জন্য ওইটা হচ্ছে জীবাণু ধ্বংস করে না? হ্যাঁ, জীবাণু ধ্বংস করে মানে ওই যে ও রোগ প্রতিরোধ করে, অ্যান্টিবডি সৃষ্টি করে যে, ওই জন্য হ্যাঁ, এটা কি মানে প্রাথমিক প্রতিরক্ষা স্তর বলা হবে কিনা? ভাইরাসের জন্য প্রাথমিক হচ্ছে লিম্ফোসাইট, ভাইরাসের জন্য। ওকে, ব্যাকটেরিয়ার জন্য প্রাথমিক স্তর হচ্ছে নিউট্রোফিল, আর প্যারাসাইট এই যে কৃমি পরজীবী, প্যারাসাইটের জন্য হচ্ছে ইওসিনোফিল। এটা তো একজনকে এক একজনের ক্ষেত্রে এক এক রকমের, সবার জন্য তো লিম্ফোসাইট না। যেমন ব্যাকটেরিয়া ঢুকলো, ব্যাকটেরিয়া তো নিউট্রোফিল খাই ফেলে ওদেরকে। যে আমাদের তোমার হচ্ছে যে ধরো
টিস্যুতে বা স্কিনে আমাদের হচ্ছে এরকম যখন ব্যাকটেরিয়া ঢুকে তখন আমাদের নিউট্রিফিল আসে, এখানে শহীদ হয়ে যায়, তাই না? শহীদি কাফেলা। তো এই যে শহীদি আমাদের যে নিউট্রিফিল গুলো কি হয় আলটিমেটলি, এখানে কি গঠন হয়? পুজ গঠন হয়, তাই না? এই পুজের মধ্যে কি কি আছে আসলে? পুজের মধ্যে আছে আমাদের শহীদি, আমাদের নিউট্রিফিল, সো কাইন্ড অফ ডব্লিউবিসি। তারপরে এখানের মধ্যে আমাদের কিছু ব্যাকটেরিয়া, ওরাও তো মারা গেছে, শত্রু মারা গেছে, মানে যুদ্ধক্ষেত্র পুজ এখানের মধ্যে। তারপর এখানে আরো আমাদের কেমিক্যাল সাবস্টেন্স থাকে। আচ্ছা, আমরা যে অ্যামাউন্টটা পড়তেছিলাম সেটা হচ্ছে আমাদের ডব্লিউবিসি থাকে, সরি রেড ব্লাড সেল 4.5 লাখ থেকে 5.5 লাখ পুরুষের, মহিলাদের আর একটু কম। তারপর শ্বেত রক্তকণিকা যে আমাদের ডব্লিউবিসির পরিমাণটা হচ্ছে আমাদের 4,000 থেকে 11,000, 7,000 বলছে না, 7,000 না, সরি 4,000, এটা 7,000 বলছিলাম, 4,000 থেকে 11,000। তো বলতে 10,000 লিখছে, 4,000 থেকে 11,000 হবে এটা। এখানে নিউট্রিফিল থাকে এই 4 থেকে 11,000-এর মধ্যে, নিউট্রিফিল থাকে তোমার 40 থেকে 75%-এর মতো, সবচেয়ে বেশি। তারপরে ইসোনোফিল থাকে, এগুলা কম, 1 থেকে 6%। তারপরে মনোসাইট থাকে 2 থেকে 10%। লিম্ফোসাইট এটা থাকে 20 থেকে 45%। হিমোগ্লোবিনের কথা বলে ফেলছি। আর প্লেটলেট এটা হচ্ছে 1.5 লাখ থেকে 3.5 লাখ অথবা 4 লাখ বলতে পারো, নিচের লিমিটে কিন্তু 1.5 লাখ। কখন রক্তপাত হবে? প্লেটলেটের সংখ্যা যখন কমতে থাকবে, যখন কমে যাবে সার্টেন লেভেলে কিন্তু মানুষের তোমার তখন নাক মুখ দিয়ে রক্ত বের হবে তখন তার, এবং আরো কমে গেলে দেখা যাবে তার ভিতরেও, মানে তার এখন তো রক্ত জমাট বাঁধার মতো কোনো ব্যবস্থা নেই তার। হ্যাঁ, তো যেটা হবে তোমার ভেসেল দিয়ে তোমার, ওই যে আমরা বলি যে তোমার অনেকে এরকম দেখবা যে বাচ্চাদের এরকম নাক দিয়ে রক্ত বেরোচ্ছে কন্টিনিউয়াস, মানে কোনো ইনজুরি হয় না বাট নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। সো এটা হচ্ছে ওদের তোমার প্লেটলেটের সমস্যা। প্লেটলেট হয় নাম্বার কম হতে পারে, আর প্লেটলেট আছে ঠিক আছে, নাম্বার ঠিক আছে, কিন্তু প্লেটলেটের স্ট্রাকচারটা ঠিক নাই, মানে ওর ফাংশন ঠিক মতো করতে পারতেছে না। সো এটা হচ্ছে আমাদের রক্তকোষ নিয়ে কথাবার্তা। প্লেটলেট কমে গেলে, প্লেটলেট কমে গেলে, যে আমরা প্লেটলেট নিয়ে কথাবার্তা বলতেছি, প্লেটলেট যদি কমে যায় তখন okay? ওদের কিন্তু তোমার হচ্ছে স্টুলের সাথে ব্লাড প্লেটলেট কমানো, এই হচ্ছে সেটা আরেকটা জিনিস, সেটা আরেকটা জিনিস। সেটা যেটা হয় তার কোষ্ঠকাঠিন্যের জন্য, দীর্ঘদিন তার কোষ্ঠকাঠিন্যের জন্য, তখন এখানে ব্লাড ভেসেল গুলা মানে ফুলে ফুলে যায়। তখন তোমার ঘর্ষণ লাগে, ব্লাড ভেসেল গুলো যখন ছিঁড়ে যায়, ছোট ছোট ভেসেল গুলো যখন ছিঁড়ে যায় তোমার, তখনই তোমার পায়খানার সাথে রক্ত যায়, যেটাকে অশ্বরোগ বা পাইলস আমরা বলি, মেডিকেল টার্ম বলি হেমোরয়েডস। এখন আসলে যে রক্ত জমাট বাঁধার এখানে কয়েকটা স্টেপস তোমাদের পড়তে হবে, যে রক্ত জমাট বাঁধার জন্য আমাদের প্লাজমার মধ্যে অবস্থিত কয়েকটা ক্লটিং ফ্যাক্টর তারা অংশগ্রহণ করে, যার মধ্যে আমরা সবগুলোর নাম মনে রাখতে হবে না। আমরা এখানের মধ্যে 4টা নাম, এখানের মধ্যে আমরা 13টা নামের মধ্যে সবগুলো মনে রাখা লাগবে না, না ফুলে যদি রক্ত যায় ওটা আগে, তো এখানের মধ্যে ব্লাড ভেসেলটা টার্ফ আগে, আগে সেটা ফুলে, ব্লাড ভেসেলটা আগে টার্ফ গুলো নষ্ট হয়। হেমোরয়েডস মানে কি, এখানে ব্লাড ভেসেল গুলোর এগুলো সফট হয়ে গেছে, ফুলে উঠছে এগুলো, তো সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, ভিতরে যখন থাকে, যখন 3rd ডিগ্রি হয়ে যায় তখন না বাইরে নেমে বাইরে চলে আসে। আচ্ছা, আমরা সেটা আরেকদিন কথা বলবো, আমরা ওই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আমরা এগুলো স্ট্রাকচার গুলো পড়বো, রেক্টামের স্ট্রাকচার গুলো কি, কোনটা কি থাকে সেটা পড়বো। তো ফুল পরে টুপ করে, 4টা ক্লটিং ফ্যাক্টর আমরা নাম জানলে হবে। সো ফুল মানে হচ্ছে প্রথ্রম্বিন, প্রথ্রম্বিন। তারপর হচ্ছে যে, সরি ভুল বলছি, ফুল মানে হচ্ছে ফিব্রিনোজেন, ফুল মানে হচ্ছে ফিব্রিনোজেন, ফিব্রিনোজেন তোমাদের বইতে আসছে এগুলো অবশ্য। প্রথ্রম্বিন, টুপ মানে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, তারপর হচ্ছে ক্যালসিয়াম। তো 4টা হচ্ছে আমাদের মেইনলি তোমার 13টার মধ্যে 4টা হচ্ছে একদম প্রধান, অতি গুরুত্বপূর্ণ। তো ফিব্রিনোজেন, প্রথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম ফুল করে টুপ করে, 13টার মধ্যে 4টা, সবগুলোই তোমার গুরুত্বপূর্ণ, এগুলো মহা গুরুত্বপূর্ণ ক্লটিং ফ্যাক্টর এগুলো। তো এখন আমাদের বডির যদি কোন অংশ তোমার ক্ষত হইলে, এখানের মধ্যে ধরো বডির কোনো পার্ট এখান দিয়ে ক্ষতিগ্রস্ত হইলে, ক্ষত হইলে
তখন এখান থেকে তোমার হচ্ছে যে একটা কেমিক্যাল নিঃসৃত হবে, তার নাম হচ্ছে, রক্তরস থেকে অবশ্য সে, হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হলো এখান থেকে, এটা আমাদের ভাঙা টিস্যু থেকে অথবা আমাদের এখানে সেল ড্যামেজ হলো সেখান থেকে থ্রম্বোপ্লাস্টিন বের হবে। এই থ্রম্বোপ্লাস্টিনটা সে যেটা করে, আমাদের প্রো মানে হচ্ছে আদি, তাই না? প্রো মানে ইনঅ্যাক্টিভ, আদি। সে প্রোথ্রম্বিনকে প্রোথ্রম্বিনকে অ্যাক্টিভ করবে, বলে ভাই প্রোথ্রম্বিন তুমি একটু অ্যাক্টিভ হও। প্রোথ্রম্বিনকে অ্যাক্টিভ করে থ্রম্বিন হবে। আবার বলি, এখানের মধ্যে তোমার ওয়াল ড্যামেজ হলো, ভেসেল ওয়াল ড্যামেজ হলো বা প্লেটেলেট ড্যামেজ হলে ওরা মরার সময় থ্রম্বোপ্লাস্টিন রিলিজ করবে। এই থ্রম্বোপ্লাস্টিন যায়া প্রোথ্রম্বিনে বলবে, ভাই প্রোথ্রম্বিন তুমি এবার একটু ঘুম থেকে জাগো। তো প্রো আসছিল আগে, সে প্রোথ্রম্বিন ছিল, এই প্রোথ্রম্বিনের প্রো যাবে গা, প্রো মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ। তো প্রোথ্রম্বিন থেকে সে থ্রম্বিন হবে, অ্যাক্টিভ হবে। এই থ্রম্বিন জায়গা করবে, ভাই ফিব্রিনোজেন তুমি একটু, ভাই তোমরা হাতে হাত ধরো, হাতে হাত ধরে তোমরা এখন একটু চেইন গঠন করো। থ্রম্বিন জায়গা তোমার ফিব্রিনোজেনকে বলবে, ফিব্রিনোজেন ভাই তুমি একটু জাগো, অ্যাক্টিভ হও ভাই ফিব্রিনোজেন। তো ভাই ফিব্রিনোজেন তুমি যে কাজটা করবা, তোমরা সবাই হাতে হাত ধরে থাকো এরকম। সো দুইটা ফিব্রিন মিলে ফিব্রিন ডাইমার, ট্রাইমার, টেট্রামার, ফিব্রিন পলিমার, তোমরা সবাই হাতে হাত ধরো। তখন কি হবে, ফিব্রিন গুলো তারা একজনের সাথে একজন হাত ধরে 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 ফিব্রিন জালিকা গঠন করবে। তখন ওই জায়গাটার মধ্যে বাদ দিয়ে ফেললে ওখান দিয়ে তখন রক্ত বাড়িতে পারবে না। তো ইউজুয়ালি আমাদের যে রক্ত জমাট বাঁধার স্বাভাবিক যে টাইম, সেটা হচ্ছে 4 থেকে 5 মিনিট। ওকে, আবার বলি, আমার যদি কোথাও যদি টিস্যু ড্যামেজ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সেখান থেকে থ্রম্বোপ্লাস্টিন বের হবে। যে তোমার এমসিকিউ নির্ভর পরীক্ষা, তো তোমার এমসিকিউতে আসবে যে কোথাও টিস্যু ড্যামেজ হলে কোনটা বের হয়, নিচে থ্রম্বোপ্লাস্টিন বের হয়। থ্রম্বোপ্লাস্টিন প্রোথ্রম্বিনকে থ্রম্বিন বানাবে। এখানে এই স্টেপস আছে, আরো অনেকগুলো স্টেপস। তোমার বিসিএস এর জন্য তোমার বইতে যদ্দূর আছে, আমরা শুধু অদ্দূরই কথা বলতেছি, এখানে আরো অনেকগুলো ভিতরে স্টেপস আছে, সেগুলো আমরা কথা বলি নাই। এখানে প্রথমে অ্যাক্টিভেটর, এগুলো নিয়ে আমরা কথা বলি নাই। আমরা এতটুকু ঢুকলে হারাই যাব। শুধু বইতে যদ্দূর আছে আমরা অদ্দূর করতেছি। প্রোথ্রম্বিন অ্যাক্টিভ হয়ে থ্রম্বিন বানালো। থ্রম্বিন কি ফিব্রিনোজেনকে বললো, ভাই তোমরা এখন অ্যাক্টিভ হয়ে তোমরা একজনের সাথে হাতে ধরাধরি করে তোমরা অনেকগুলো ফিব্রিন তোমরা এক হয়ে যাও, এক হয়ে তোমরা ফিব্রিন পলিমার বানাও। ফিব্রিন পলিমার বানায় তখন এখানে আমাদের যা রক্তটুকু আটকে যায়। সো এটা হচ্ছে যে ব্লাড ক্লটিং। বিলিরুবিন নিয়ে একটু ছোট্ট করে কথা বলি। বিলিরুবিন হচ্ছে মূলত আমাদের যে আরবিসি গুলো যখন ধ্বংস হয়ে যায়, আরবিসি যখন ধ্বংস হয়ে যায়, আরবিসি ভিতরে হিমোগ্লোবিন যেটা বের হয়ে আসে, তো হিমোগ্লোবিন বের হয়ে আসলে সে দুটো জিনিস হয়, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিন। তো গ্লোবিন তো প্রোটিন, সে আবার রক্তে চলে যায়। হিম যে অংশটুকু আছে, হিম যে অংশটুকু, হিম অংশটুকু থেকে সে কনভার্ট হইতে, অনেকগুলি স্টেপসে সে কনভার্ট হইতে হইতে সে বিলিরুবিন নামক একটা পদার্থ উৎপন্ন হয়, বিলিরুবিন। এর আগে সে বিলিবার্ডিন হয়, তারপরে আমরা এন্ড প্রোডাক্টটা বলতেছি বিলিরুবিন হয়। সেই বিলিরুবিন একটা হলুদ রঙের একটা রঞ্জক। ওকে, সো এই যে বিলিরুবিন আমাদের যখন বেড়ে যায়, আমাদের চোখের মধ্যে আমরা দেখতে পাই, চোখের সাদা সময় দেখতে পাই, হাতের মধ্যে দেখতে পাই, হ্যাঁ স্কিনের মধ্যে দেখা যায়। ওকে, বিলিরুবিন বেড়ে যায় তখন তাকে আমরা বলি যে জন্ডিস, তাকে আমরা বলি জন্ডিস। ওকে, বাইরে শব্দ না, আরো অনেক বেশি বায়োলজি কিছু না, আমরা তো অল্প 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 করে পড়তেছি, এক লাইন করে পড়তেছি। আসলে তোমার মূল পড়তে, আসলটা পড়তে গেলে তো আমরা হারাই যাবো। শুধু এক ব্লাড পড়তে তোমার 2 মাস লেগে যাবে। আমরা তো অল্প অল্প করে পড়তেছি, শুধু আমাদের পরীক্ষা যদ্দূর লাগবে। সেই বিলিরুবিন যদি বেড়ে যায় তাকে আমরা বলি জন্ডিস হয়েছে। হ্যাঁ, জন্ডিস হলে তোমরা কি করো, তোমাদের লাগে কি করে? বরিশালে কেউ আছে এখানে? বরিশালের মধ্যে তোমার হচ্ছে যে গরম কয়েন দিয়ে সেক দেয় না, তারপরে শিক গরম করে লিভার দিয়ে ঢুকাই দেয়, ভয়ঙ্কর অবস্থা। তোমাদের লাগে কি করে জন্ডিস হলে? ওকে, সো আমাদের আমাদের এখানের মধ্যে এগুলো সব লোকাল চিকিৎসা। আমাদের ওখানে চুন দিয়ে আর আমার ছাল দিয়ে তোমার হচ্ছে যে জন্ডিস নামায়, হাত ঝেড়ে নামায়। হ্যাঁ,
চুন আর আমের ছাল দিয়া তারপরে ঘষে ঘষে দেখছেন হলুদ বাড়িতেছে। আসলে ঘটনা হচ্ছে আমের ছালের সাথে চুন মিশালে এটা এমনিতেই হলুদ হয়ে যায়। অনেক হচ্ছে যে হলুদ বেড়েছে, অনেক ভালো উত্তম চিকিৎসা হচ্ছে। আমাদের ছোটবেলায় সবাই অনেকবার এরকম জন্ডিস নামানো হতো, ওটা আসলে হ্যাপাটাইটিস এ ভাইরাস দিয়ে তোমার হচ্ছে যে জন্ডিসটা হইতো। ওই অনেক হলুদ বেরোয়, আসলে মূল জিনিসটা হচ্ছে ওখানে আমের ছালা চুন মিক্স করলে তো এমনিতেই তো হলুদ হয়ে যায়। সেটা এটা লোকাল চিকিৎসা আছে অনেক জায়গায়, বরিশালেরটা খুবই ডেঞ্জারাস চিকিৎসা। এখন আসলে আমাদের প্রাথমিকভাবে ডাক্তার দেখানো উচিত, রেস্টে থাকবে ডাক্তার দেখাবে প্রাথমিকভাবে, এটাই চিকিৎসা। এখন আসলে আমরা ক্যান্সার শব্দের অর্থ কি, হোয়াট ইজ ক্যান্সার? ক্যান্সার মানে হচ্ছে অনিয়ন্ত্রিত বৃদ্ধি। কারণ আমাদের বডিতে তো কন্টিনিউয়াসলি সেল ডিভিশন হচ্ছে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমাদের 1টা থেকে 2টা সেল হয়, 2টা থেকে 4টা সেল হয়, এরকম কোষ বিভাজন হচ্ছে আমাদের। এই কোষ বিভাজনটা যদি অনিয়ন্ত্রিত থাকে, কোষের বৃদ্ধিটা যদি অনিয়ন্ত্রিত হয়, তখন তাকে আমরা বলি ক্যান্সার। সো ব্লাড সেলের যে ক্যান্সার এখানের মধ্যে আমাদের, এখন সেটা প্লেটেলের ক্ষেত্রে হতে পারে, ডব্লিউবিসির ক্ষেত্রে হতে পারে। তো কমনলি তোমরা যেটা দেখো, আমরা যেটা বলি লিউকেমিয়া। সো লিউকেমিয়া যেটা সবচেয়ে কমনলি শুনে থাকি আমি। আরবিসিরও ক্যান্সার হতে পারে, যেমন পলিসাইথেমিয়া। সো এখানে আমরা শুধু লিউকেমিয়া নিয়ে কথাবার্তা বলতেছি। তো লিউকেমিয়া মানে হচ্ছে কি লিউকোসাইটের ক্যান্সার। হ্যাঁ, সো লিউকেমিয়া যখন হবে তখন লিউকোসাইট মানে ডব্লিউবিসির পরিমাণ অনেক বেড়ে যায়। ডব্লিউবিসির পরিমাণ অনেক বেড়ে গেলে ঘটনাটা কি হচ্ছে এখানের মধ্যে? আমাদের এখানের মধ্যে হাড্ডি থেকে এখানে অস্থি মজ্জা থাকে, তাই না? তোমরা চুপ চুপ করে খাইতে থাকো এখানের মধ্যে, যে গরু যাবে গুলো এখানের মধ্যে যারা যারা ভিতর থেকে মজক খাইতেছে না, অস্থি মজ্জা, এটা হচ্ছে অস্থি মজ্জা। তারপরে মুরগির হাড্ডির মধ্যে থাকে না লাল লাল, দাবাতে গেলে কয় খারাপ, আমি একটু অস্থি মজ্জাটা খেয়ে নি, আমি হাড্ডির ভিতরে একটু চাবাই, ভিতরটা একটু বাইরে করে একটু খাই নি। কয় দাওয়াতে আসছি, কয় এখন তো গিফট জানছি 1000 টাকা দামের, এটা তো উসুল করতে হবে, তারা সব পুরোটা খাইলে তারপরে উঠি আস্তে আস্তে। অস্থি মজ্জা, ওখান থেকে তো আমাদের সব ধরনের কি হয়, রক্তকোষ উৎপন্ন হয়। এখন যদি দেখা যায় একজনকে বেশি উৎপাদন করা লাগতেছে, প্রচুর পরিমাণ উৎপাদন করা লাগতেছে, তখন এই অস্থি মজ্জার অবস্থা কি যাবে, অবস্থা কেরাসিন হয়ে যাবে এখানের মধ্যে। এটার ভিতরে পুরোটার মধ্যে কি যাবে, এই পুরো অংশটুকু দেখা যাবে যে শুধু ডব্লিউবিসি উৎপাদন করতেছে, ওইখানে কাজে লাগতেছে, ওর অবস্থা ডাইল হয়ে যাবে এখানের মধ্যে। তো এখানের মধ্যে ওর ম্যাচিউর হওয়ার সময় পাবে না অস্থি মজ্জার ভিতরের কোষগুলো। সো বোনসটা পাতলা হয়ে যাবে, হাড্ডি ক্ষয় হয়ে যাবে, বোনস পাতলা হয়ে যাবে এখানের মধ্যে। দেখা যাবে এখানের মধ্যে আমাদের যে বাচ্চা কোষের পরিমাণ অনেক বেশি বেশি ম্যাচিউর হওয়ার টাইম পাবে না অস্থিমজ্জার কোষগুলো। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের লিউকেমিয়া। লিউকেমিয়া 2 ধরনের তোমার হতে পারে। একটা হচ্ছে যে একিউট, একিউট মানে হচ্ছে যে যেটা খুব দ্রুত প্রসারণমান, ডেঞ্জারাস বেশি। একটা হলো ক্রনিক, এটা আস্তে 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 ধীরে 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 বাড়ে, এটা হচ্ছে ক্রনিক। তো ব্লাড ক্যান্সারের যে চিকিৎসা, তোমার একমাত্র চিকিৎসা হচ্ছে আসলে তোমার বোন ম্যারো রিপ্লেস করা। এটা হচ্ছে যে ফাইনাল চিকিৎসা, এটা করলে সে মোটামুটি সুস্থ হয়ে যাওয়ার পরিমাণ অনেক বেশি। এটা ছাড়াও এখানের মধ্যে ওষুধ দিয়ে এদের গ্রোথ কমানো হয়, তাকে বলে কেমোথেরাপি। কেমোথেরাপি দিয়েও এখানে ট্রিটমেন্ট করা যায়। আজকে এই পর্যন্তই আমাদের। আমরা হচ্ছে যে আগামী ক্লাসে আমরা রক্তের পিএফ পাফলের জন্য কি ট্রিটমেন্ট নিতে পারি। প্রথম কথা হচ্ছে যে তোমার পাফুল অনেকগুলো কারণ আছে। তোমার যখন প্রেগনেন্সিতে অনেকের পা ফুলতে পারে, যেহেতু তোমার এখানে বডিতে লিকুইড পোর্শন বেড়ে যায়, প্লাজমা প্রোটিনের কনসেন্ট্রেশন কমে যায়, সেই কারণে হইতে পারে। তারপরে কোনো ডিজিজ আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে।